আড়াল থেকে প্রিয়রঞ্জনের কথা শুনে অবাক হয়ে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শাড়ি তো পরতে পারছে না ঝিলিক, এই জন্যই আখিকে ফোন করেছে আর বলে, আখি আমি তো কিছুতেই শাড়ি পরতে পারছি না। আগের দিন তো কোনোভাবে আতর দিয়ে আর গার্গি পরিয়ে দিয়েছিল, কিন্তু আজ তো কোনোভাবেই পরতে পারছি না, কি যে করি। তখনই আখি বলে, তাই না, খুব সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, আপাতত তোমাকে যেভাবে বলছি তুমি ঠিক সেভাবে পরে নাও। এরপরে ঝিলিক বলে, জানিস তো আমার বরটাও সবসময় আমাকে বকছে, এরকম চলতে থাকলে কেমন লাগে তুই বল। আর এরপরেই ঝিলিক জিজ্ঞেস করে, আচ্ছা আমার বরটা এরকম কেন রে? তখন আখি বলে, সেটা আমি কি করে বলবো বলো, এটা তো তোমার বর, তুমি খুব ভালো মতন জানো। এর মধ্যেই ঝিলিক বলে, শাড়ি পরা কত ঝামেলা, এর থেকে সালোয়ার কামিজ পরা কত সুন্দর। সালোয়ার কামিজের মতন বেশ কিছু থাকতো, গায়ে জড়িয়ে নিতাম, কত সিম্পলভাবে হয়ে যেত। আর এই শাড়ি বাড়ি পরা না ভীষণ ঝামেলার কাজ, আমার একদমই ভালো লাগছে না, আমি এখন রাখছি ফোনটা। এই বলেই ফোনটা কেটে দেয়। আখি তখন ভাবে, ঝিলিকের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো। একটা উপায় আছে, আমি যদি সালোয়ার কামিজের দিয়ে শাড়ির মতন বানিয়ে দিই আর তাতে যদি পকেটও থাকে খুব ভালোও লাগবে, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। এরপরেই ঝিলিক চলে গেছে, অর্থাৎ আখি চলে গেছে দেবার কাছে আর গিয়ে বলে, দেবা আমার একটা সাহায্য লাগবে। দেবা তখন বলে, বল না ঝিলিক তোর কি সাহায্য লাগবে। আখি তখন বলে, বলছিলাম আমার একটা সেলাই মেশিন লাগবে। আমি তো একটা কথা ভেবেছি, জুডো শিখিয়ে মেয়েদের তো সাহসী করে তুলেছি যাতে তারা নিজের আত্মরক্ষা করতে পারে, কিন্তু আত্মনির্ভর করাটাও খুব দরকার। যদি সেলাইয়ের কিছু কাজ শেখানো যায় ওদের তাহলে তো খুব ভালোই হবে। আমাকে দেখে দেখে যদি কারোর ইন্টারেস্ট লাগে তাহলে নিশ্চয়ই শিখবে। আর এটা শোনার পর দেবার নিজেরও খুব ভালো লাগে। দেবা তখন বলে, আমার মাসিরই তো একটা পুরনো সেলাই মেশিন আছে, দাঁড়া আমি ওটা নিয়ে আসার ব্যবস্থা করছি। এরপরেই দেবা তো চলে যাচ্ছে একটা সেলাই মেশিন আনতে। আর অন্যদিকে আখি মনে মনে ভাবে, ঝিলিকের জন্য এরকম কিছু তৈরি করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগবে। তার মধ্যেই আখি বলে, কিছু বলবে? পল্টু তখন বলে, হ্যাঁ রে ঝিলিক, বলছিলাম যে তুই কি তৈরি করবি রে? তখন আখি বলে, দেখো না কি তৈরি করি, আমি এই জায়গাটায় মেশিন পাতলে খুব কি অসুবিধা হবে তোমাদের? পল্টু তখন বলে, আরে না না, তুই এখানেই পাত, কোনো অসুবিধা হবে না। তার মধ্যেই কথা বলছিল ঝিলিক, আর তখনই চলে এসেছে কালীপদ। কালীপদ বলে, আরে এখন তো আপনি অন্য কারোর বউ হয়ে গেছেন, এখন আর কি বা কথা হবে। তখনই ঝিলিক বলে, আপনি এখনো শেষ হয়ে যাননি? আমি তো ভাবলাম আপনি পুরোপুরি শেষ হয়ে গেছেন। কালীপদ বলেন, না না, এখনও শেষ হয়ে যায়নি, এখনও বেঁচে আছি, কিছু হিসাব বুঝে নিতে এসেছি। এর মধ্যেই চলে এসেছে রাইমা আর বলে, কি রে দাদা, তুই এখানে কি করতে এসেছিস? কালীপদ বলে, আরে বিয়ের ভোজ টোজ খেতে এসেছে, আসছে কিছু বাসি টাসি খাবার আছে। তখন রাইমা বলে, তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি যে তুই এরকমভাবে বাসি খাবার খেতে এসেছিস? তোর কাণ্ডগুলো দেখলে না আমার প্রচণ্ড রাগ হচ্ছে, বিশ্বাস কর যে তুই এটা কি করে করতে পারিস। তুই ভুলে গেছিস বল, কালকে তোর বিয়ে ছিল, তুই তো বিয়ে করলি না, উল্টে ভোজ খেতে চলে এলি, তোকে দিয়ে না আর কিচ্ছু হবে না, বিশ্বাস কর। এরপর কালীপদ বলে, আচ্ছা ঠিক আছে, তুই এত বেশি মাথা ঘামাচ্ছিস কেন? তোকে খাবারটা আনতে বললাম, দেখ না খাবারটা যদি পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। এর মধ্যেই চলে এসেছে প্রিয়রঞ্জন আর বলে, ওকে কে ঢুকতে দিল? কে ঢুকতে দিল ওকে? কালীপদ বলে, আমি নিজেই চলে এসেছি, কে আবার আমাকে ঢুকতে দেবে? কেন, আমি কি আসতে পারি না নাকি? অবশ্যই আসতে পারি। এর মধ্যেই প্রিয়রঞ্জন বলে, কি করতে এসেছো তুমি এখানে? কালীপদ বলে, আমার হিসাবটা আমাকে বুঝিয়ে দিন, তাহলেই তো হবে। তখন ঝিলিক মনে মনে ভাবে, কিসের হিসাব? কালীপদ কিসের হিসাব বুঝতে চাইছে পিয়ারের থেকে। এরপর পিয়ারের অফিসে চলে গেছে কালীপদ আর বলে, এই যে এগ্রিমেন্টটা করা ছিল, আমাকে টাকা পয়সা দিন, এরকম করলে কিন্তু হবে না। আপনি এরকমটাও বলেছিলেন যে আকিকে বিয়ে করতে পারলে 2 লক্ষ টাকা দেবেন, আর আমি তো আমার সম্পত্তি টম্পত্তি সব আপনাকে দিয়েই দিয়েছি, তাহলে 2 লক্ষ টাকা দিন। তখন পিয়ার বলে, হবে না। এরপরেই এগ্রিমেন্টের পেপারটা ছিঁড়ে ফেলে দেয়। আর তখনই কালীপদ বলে, আচ্ছা ঠিক আছে, 1 লক্ষ টাকা তো দেবেন। কালীপদর গায়ে হাত তুলে কালীপদকে বার করে দিতে চায়। আর এই সব দেখার পরেই তখনই ঝিলিক ভাবে, সব কি হচ্ছে, এটা কি করছে আমি তো বুঝতে পারছি না। তারপরেই ফোন এসেছে পিয়ারের কাছে, লোনের কোনো ডিপার্টমেন্ট থেকে ফোন করেছে আর বলছে আখির সিগনেচার লাগবে। পিয়ার বলে, এখানে আখির সিগনেচার দিয়ে কি হবে, এখানে আমি সিগনেচার করলে হবে না? কিন্তু না, এখানে আখির সিগনেচারই লাগবে। এর মধ্যেই গৌরব ঝিলিকের হাত ধরে সাইডে সরিয়ে দেয় আর বলে, কি ব্যাপার, হ্যাঁ
আড়াল থেকে কথা শুনছিলে কেন? তোমার তো দেখছি এখন এই স্বভাবটাও রয়েছে। এরপরেই ঝিলিক বলে, আড়াল থেকে কথা শুনবো কেন? আমি তো এমনি দাঁড়িয়েছিলাম। তখন গৌরব বলে, এই শোনো, আমাকে না এইসব কথা বলে কোনো লাভ হবে না। আমি জানি তুমি ঠিক কি কি করতে পারো আর কি কি পারো না, তাই এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। তার মধ্যেই তখনই পিয়ার আখিকে ডাকতে শুরু করে, আর আখিকে ডাকা মানেই ঝিলিক ছুটে গেছে অফিসে। আর পিয়ার তখন বলে, এই শোন আখি, এই পেপারটায় সাইন করে দে। আর তখন ঝিলিক জিজ্ঞেস করে, এটা কিসের পেপার? পিয়ার বলে, সেটা তোকে জানতে হবে না, তোকে সই করতে বললাম, তুই সইটা চুপচাপ করে দে। এরপর ঝিলিক আখির নামে সই তো করে দেয়, কিন্তু টাইটেল লেখে না। প্রিয়রঞ্জন বলে, রায়টা কে লিখবে? তখন ঝিলিক রায়টাও লিখে দেয়, আর মনে মনে ভাবে, সই তো করলাম, কিন্তু এই সই তো মিলবে না। পিয়ার যে কোনো ভালো কিছুতে সই করাবে না সেটা আমি খুব ভালো মতনই জানি। তুমি তো আমাকেও চেনো না পিয়ার, এবার দেখো কত ধানে কত চাল। সেলাই মেশিন নিয়ে এসেছে দেবা। আর এরপরে পল্টু বলে, হ্যাঁ রে ঝিলিক, কি করবি বলতো সেলাই? তখনই আঁখি বলে, আমি একটা সালোয়ার কামিজ দিয়ে শাড়ি বানাবো, যাতে যারা যারা শাড়ি পরতে পারে না খুব সহজেই শাড়িটা পরতে পারে, আর পকেটও থাকবে তাতে। এটা শোনার পর তো পল্টু একেবারে হা হয়ে যায়, আর বলে, এটা তো অনেকটা বাইকের চাকা দিয়ে বাসের চাকা লাগানোর মতন, এরকমটাও হবে? আঁখি বলে, কেন হবে না, চেষ্টা করলেই হবে। এরপরেই প্রচণ্ড হাওয়া আর রোদ লাগতে থাকে আখির মুখে, সেই জন্য একটা ভালো কাপড় ধরেছে দেবা, যাতে আখির আর কোনো অসুবিধা না হয় সেলাই করতে। অন্যদিকে ঘরে যেই কালীপদর এগ্রিমেন্টের পেপারটা ছিঁড়ে ফেলেছিল, কুটি কুটি করে নিচে পড়া রয়েছে, সেই পেপারটাই নিজের হাতে তুলে নিচ্ছে ঝিলিক, আর বলে, এটা জোড়া লাগিয়ে দেখতে হবে যে এর মধ্যে কি লেখা আছে, তাহলেই অনেক কিছু জানতে পারবো। তখনই চলে এসেছে রাইমা, আর বলে, এই তুই এখানে কি করছিস? তোর তো এখানে থাকার কথা না, আর কাকামণি ঘরে না থাকলে আমরা কেউই এই অফিসে আসি না। তোর ব্যাপার স্যাপার কি বলতো, কি করছিলিস এখানে? ঝিলিক তখন বলে, আমি তো এই জায়গাটা পরিষ্কার করব বলেই এসেছিলাম, আমাকে স্যার বলল এই জায়গাটা পরিষ্কার করতে। তখনই রাইমা বলে, এটা আমি বিশ্বাসই করতে পারলাম না, কারণ কাকামণি এখানে কাউকেই ঢুকতে দেয় না। তখনই কালীপদ চলে এসেছে, আর বলে, ওর কোনো দোষ নেই, দোষ আমার, বুঝতে পেরেছিস? এরপরেই ঝিলিক বলে, হ্যাঁ ওই তো দোষী সামনেই দাঁড়িয়ে আছে। ঝিলিক তখন কাগজগুলো নিয়ে বেরিয়ে যায়, আর ভাবে, আমাকে এটা করে জোড়া লাগিয়ে দেখতেই হবে যে এখানে ঠিক কি লেখা রয়েছে, না হলে তো বুঝতেও পারবো না এখানে কি লেখা রয়েছে। তার মধ্যেই কাগজগুলো পরিষ্কার করছিল বলেই তখনই রাইমা মনে মনে ভাবতে থাকে, কাজের লোকটা ঠিক কাজের লোকের জায়গাতেই রয়েছে। গৌরব তখন বলে, এই বাড়ির আখি কাজের মেয়ে নয়। রাইমা বলে, তোমার সাথে যতই বিয়ে হোক না কেন, ও এই বাড়ির কাজের মেয়ে। এর মধ্যেই গৌরব তখন আখিকে ঝিলিককে বলে, তুমি কি এই বাড়ির কাজের লোক যে তুমি কাজ করছো? তুমি এই বাড়ির কাজের মেয়ে নও, তুমি হলে আমার স্ত্রী। গৌরবের মুখ থেকে স্ত্রী ওয়ার্ডটা শুনে খুব খুশি হয়ে যায় ঝিলিক।